700 ব্রাঞ্চ এবং 700 উপশাখা, এর মধ্যে প্রায় 1400, কিন্তু ওনারা সার্ভিস দিচ্ছেন অর্ধেকেরও কম উপজেলাতে, উপজেলা পর্যায়ে যদি বাংলাদেশ বলছিলেন। এখন তাহলে এখানে প্ল্যানিংটা হচ্ছে এরকম যে এইখান থেকে এই যেখানে বাড়তি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোকে সরিয়ে নিয়ে নতুন নতুনভাবে উপজেলাগুলোতে প্রতিষ্ঠা করা হবে। তাহলে এখানে এই নতুন ব্যাংকে টোটাল কয়টা ব্রাঞ্চ হবে বা কি, এ ব্যাপারে কি কোনো কিছু? জি দেখেন, যে নতুন ব্রাঞ্চ, নতুন ব্যাংক আসতেছে নতুন লোগো দিয়ে, এবং এই নতুন লোগোর কাজ হবে যে আপনার আমানতকারীদের আমানত মানে মানুষের টাকাটা ইনফ্লো যাতে হয়, এটাই কিন্তু মূল অবজেক্টিভ হতে হবে। না হলে আপনার এই 35,000 কোটি টাকা বলেন, 20,000 কোটি টাকা বলেন, এটা কিন্তু এটা রাষ্ট্রেরই ক্ষতি হয়ে যাবে যদি যদি আপনার পাবলিক মানি যদি ইনফ্লো না হয়। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, এই যে কনসেপ্টটা, এটা খুব ভালো কনসেপ্ট, কারণ অ্যাজ পার্ট অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেটা হচ্ছে যে একসময় তো ব্যাঙ্কগুলা যে কথাটা স্যার বললেন যে সারা দেশ থেকে আমরা ডিপোজিট নিই, কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 70% তার ক্রেডিট ইনভেস্টমেন্ট করতেছি। এই দুই বিভাগে আমরা 80% কনসেন্ট্রেশন, মানে ক্রেডিট কনসেন্ট্রেশন হচ্ছে যে এই দুইটা বিভাগে। এই দুই বিভাগে কিন্তু ডিপোজিটও 70%, না ডিপোজিটও 70%, কিন্তু আপনার যে আপনি এজেন্ট ব্যাংকিং কনসেপ্ট চালু করেছেন না, আপনি সাব ব্রাঞ্চ কনসেপ্ট চালু করেছেন না, তাহলে তো আপনি ডিফিকাল্ট টু রিচ এরিয়া, হাওড় অঞ্চল থেকে তো আপনি ডিপোজিট পাচ্ছেন না। কিন্তু হাওড় অঞ্চলের জন্য আপনার ব্যাংকিং সেক্টর কি করছে, ব্যাংক কি করছে, সে কি এসএমই দিচ্ছে, এসএমই ফাইন্যান্সিংয়ে আছে, না সে স্মল স্কেলের ফাইন্যান্সিংয়ে আছে? যে কনসেপ্টটা উনি বললেন যে আমরা এসএমই কনসেপ্টে যাব, এটা একটা ভালো কনসেপ্ট, কারণ আপনার লার্জ লোনগুলো যেটা হয়েছে, বেশি খেলাপি হয়েছে তো লার্জ লোনগুলো। আপনার এসএমই খাতের লোনের যে আপনার রিপেমেন্ট আপনার খুবই ভালো, মানে খুব একটা খারাপ হয় না, খারাপ যা হয় সব বড় বড়। সুতরাং এই কনসেপ্টের মাধ্যম দিয়ে যদি সব উপজেলাকে যদি আমি নেটওয়ার্ক আমি এক্সপান্ড করতে পারি, এবং আস্থা অর্জন করার মাধ্যম দিয়ে যদি আমি ডিপোজিট আমি নিতে পারি, এবং এটার সাথে সাথে যদি তাদেরকেও ফাইন্যান্স করতে পারি, যে ফাইন্যান্সিং কিন্তু একটা রেশিও থাকতে হবে। আমি কিন্তু আরেকটা জিনিস, আমি আপনার কথা মাঝখানে ঢুকে গেলাম, আমরা অনেকদিন যাবতই কিন্তু বলছি যে আমাদের ফর্মাল চ্যানেলে কিন্তু গ্রাহক কম, ইনফর্মাল চ্যানেলে গ্রাহক অনেক বেশি। এতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ফর্মাল চ্যানেলে আরো অনেক গ্রাহকের সংযুক্ত হওয়ার একটা দুয়ার খুলে গেল। রাইট, যদি 300 ব্রাঞ্চ এমন সব এরিয়ায় করা যায় যে সকল এরিয়ায় ওনারা ব্যাংকিং এর সাথে কম সম্পৃক্ত, সেই জায়গাগুলি যদি, সেখানে কিন্তু ফর্মাল চ্যানেলে অনেক মানুষের ডিপোজিট চলে আসে। এবং আমি বলবো যে এটা হচ্ছে যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের এটা কিন্তু একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে বাংলাদেশের কর টু জিডিপি রেশিও অনেক কম। বাংলাদেশে যে হারে ঋণ টু জিডিপি রেশিও বাড়ছে, সে হারে কিন্তু কর টু জিডিপি রেশিও বাড়ছে না। যে হারে আপনার কর টু জিডিপি রেশিও যেভাবে হওয়ার কথা, সে হারে যদি আপনার এক্সপোর্ট টু জিডিপি রেশিও বাড়তো, সেটাও সম্ভব ছিল অনেক কিছু। কিন্তু দেখেন যে বাংলাদেশ এটা ঋণ নির্ভর অর্থনীতির দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এক। দ্বিতীয় নম্বর কথা, আমরা সামনে এলডিসি গ্রাজুয়েশন, আমাদের ঋণ এক্সপেন্সিভ হয়ে যাবে, আমরা আর ওই সফট লোন পাবো না। ঠিক আছে, তাহলে এই যে 35,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, 20,000 কোটি টাকা বলেন, 35,000 কোটি টাকা বলেন, এটা তো আসলে আমার ট্যাক্স মানি দেওয়া হচ্ছে, তাই না? তাহলে আমি অনেকগুলো প্রজেক্ট কিন্তু অন্তর্বর্তী সরকার অনেকগুলো প্রজেক্ট খুব ভালোভাবে অ্যাসেসমেন্ট করছে যে কোন প্রজেক্টে আমার খরচ করতে হবে, কোনটা খরচ মানে খুব মানে অ্যাসেসমেন্ট করেই কিন্তু প্রজেক্ট ডিসিশন নেওয়া হচ্ছে। এর ভিতর দিয়ে কিন্তু আপনার অস্থির ব্যাংক খাত, মানে অসুস্থ ব্যাংক খাতকে উদ্ধার করার জন্য আবার সরকার কিন্তু সাপোর্ট দিচ্ছে। তাহলে আমার বাজেট ফাইন্যান্সিংয়ের একটা চ্যালেঞ্জ রয়েছে, আমার বিদেশি ঋণ পরিশোধ করার একটা চ্যালেঞ্জ রয়েছে, আবার কর টু জিডিপি রেশিও আমার তো বাড়ছে না। সুতরাং বাংলাদেশে তো আপনার পরোক্ষ করের উপরেই তো আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। প্রত্যক্ষ কর কোনোভাবেই ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো যাচ্ছে না, কোনোভাবেই ট্যাক্স নেট বাড়ানো যাচ্ছে না, সম্ভবই হচ্ছে না। এই ট্যাক্স বাড়ানো যাচ্ছে না বলে তো অনেক কথা হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখেন, এটা বাড়ানোর জন্য যে স্ট্রাকচার তৈরি করা দরকার, এটা বাড়ানোর জন্য এনবিআর এর অনেক লোকবল আরো বেশি দরকার। সেই জায়গাতে তো কাজ করা হচ্ছে না। এনবিআর এর লোকবল এনবিআর কে আরো অনেক বড় করতে হবে। শুনেন, ইলেকট্রিক ফিসকাল ডিভাইস ইএফডি, ভ্যাট যেটা দোকানে, যেটা শপিং সেন্টারে নেওয়া হয়, ইলেকট্রিক ফিসকাল ডিভাইস 2012 সাল থেকে বসানোর কথা ছিল, এখনো পর্যন্ত এটা
কমপ্লিট হয় নাই। তাহলে আমি কিন্তু কে বসাবে? বসাবে মানে কে? এটা তো সরকার এত লোক কোথায়? ডাইরেক্ট পাইতো ইএফডি বসালে, তাই না? 20 কোটি মানুষের একটা দেশ বাংলাদেশ, কিন্তু না আরেকটা বিষয় আমি যদি একটু বলি, আয়তনে ছোট, আমাদের জনসংখ্যা অনেক বড় তো। না আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের ডাটা ম্যানিপুলেশন, আমরা ডাটা ম্যানিপুলেশনের ভিতর দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাচ্ছি। আপনি জিডিপি বলেন, আপনি জনসংখ্যা সঠিক জনসংখ্যা কি আসলে 18 কোটি কিনা? কারণ আমি যখন খাদ্য আমদানি করছি তখন আমার ডিমান্ড সাপ্লাই আমার ক্যালকুলেশন করতে হচ্ছে না? নিশ্চয়ই। তাহলে আমি 18 কোটি মানুষের দিয়ে ভাগ করে দিচ্ছি যে আমার লোক আছে 18 কোটি, তাহলে আমি তো ঠিক আছে, আমার সারপ্লাস থাকবে। বাট আমার জনগণ কি আসলে 18 কোটি, না আমার এটা 32 কোটি, না 28 কোটি? সেখানে তাহলে আমাদের আসলে ডাটা ম্যানিপুলেশনের একটা সময়, মানে তথ্যের বিভ্রাট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে আপনি যে কথাটা বললেন যে ব্যাংকিং খাতের যে সুশাসন, এটা একদিনে হবে না। কারণ এটা বাংলাদেশের অধিকাংশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে, আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দায়িত্ব কারা ছিল? রাষ্ট্রই তো ছিল। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আজকে ফেল করলো কেন? তাহলে এই নতুন ব্যাংক তো রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে, তাহলে এই ব্যাংক যে ফেল করবে না আপনি কিভাবে বলেন? এই মডেল যে সাকসেস হবে, এটা কি আমি শিওর হতে পারবো? আপনি যখন বিডিবিএল করলেন তখন তো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ব্যাংকে এক করে বিডিবিএল করলেন। আবার এই বিডিবিএল কে বললেন যে আমি সোনালী ব্যাংকের সাথে অ্যাটাচ করার চিন্তা ভাবনা সরকার করছিল। তাহলে সরকার তো ওখানেও সফল হয় নাই। তাহলে নতুন ব্যাংক আপনি করতে যাচ্ছেন, এই ব্যাংক এই মডেল কিভাবে সফল হবে, এটা কিভাবে বলবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই এখানে একটা অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।